পড়াশোনা খারাপ ছিলাম না, সেই সময় ফার্স্ট ডিভিশনে পাস করেছিলাম সেকেন্ডারি। সেই সময় ফার্স্ট ডিভিশনের ডিমান্ড ছিল। এই আঙুলটা ক্রিকেটের বল লেগে ভেঙে গেল, প্লাস্টার। আমার গান বাজনা বন্ধ, খেলাও বন্ধ, হারমোনিয়াম বাজাতে পারছি। জন্মগত ত্রুটি ছিল গলার, সেটা হলো আমি 18 দিন মানে বয়স আমার, যখন জাস্ট 18 days ওল্ড, আমাকে মেডিকেল কলেজে ভর্তি করতে হয়। আমি ম্যাজিকে কাজ করেছি, আমি সার্কাসে কাজ করেছি। সার্কাসে কি? আজকে 2025 সালে এসে বড্ড ভয় লাগে যে আমাদের অগ্রগতিটা কি সত্যি এইরকমই হবে, পেছনের দিকে এগোবো আমরা, এবং সেটা কত দূর অবধি। শেষ যে ঘটনাটা ঘটলো আরজি করে, তার পরিপ্রেক্ষিতে আমি অন্তত 10টা গান তৈরি করেছি, রেকর্ড করেছি। সত্যি বলতে কি আমি না হেরে যাবার মানুষ না, আমার আর হারাবার কি আছে এই বয়সে, কিছু তো। আর সাদাকে সাদা কালোকে কালো তো বুদ্ধি। সলিলদা ঠিক কি ছিলেন সেটা বলা মুশকিল, যে ওই গীতিকার ছিলেন, সুরকার ছিলেন। আমার মনে হয় যে উনি একজন দার্শনিক ছিলেন, যে মানুষের ফার্স্ট লাভ থাকে তো, অধিকার কে কাকে দেয়, তাতে যখন হারমোনাইজেশন গুলো যায় তখন মানুষের একটা অন্যরকম অনুভূতি হয়। এখন যেমন কল্যাণ সেন বরাটের ক্যালকাটা করে হয়ে গেছে, এই কথাটা আমার কাছে খুব পছন্দের নয়। আমরা একেবারে হেরে গেছি এটা বোধহয় ভুল। সারা হল আমাদের সঙ্গে পথে এবার আমার সাথে গাইছে, এটাও তো একটা পাওয়া। আমি বামপন্থী, দক্ষিণপন্থী, মধ্যপন্থীতে যাচ্ছি না, যে সুসংস্কৃতি কুসংস্কৃতি বলে তো একটা ব্যাপার আছে। তাহলে আপনার তো এর মধ্যে একটা মুম্বাই অভিযান আছে, বম্বে অভিযান। এই ব্যান্ড কালচার, এখনকার ছেলেমেয়েরা তো ব্যান্ড কালচারে একটু ব্যান্ড আর কোয়ারের মধ্যে ছোট্ট করে যদি ডিফারেন্সটা দিতে পারে। কল্যাণ সেন বরাট তো শুধুই সঙ্গীতজ্ঞ, সঙ্গীতের মানুষ, তা তো বটেই, একজন নাগরিকও তো বটে। রাজ্যটার দেশটা, রাজ্যটা আর দেশটা যেভাবে চলছে 2025-এ তিনি খুশি? নমস্কার, আমি স্বরূপ দত্ত, আর আপনারা দেখছেন টলিউড ফোকাস কলকাতা সিনে স্বরূপ। সিনে স্বরূপে আজকে আমার যিনি মাননীয় অতিথি আছেন, তার সঙ্গে কথা বলার আগে 2-4টে লাইন বলা। এই যে আমরা কখনো কখনো বলি না, কোনো কোনো মানুষ এই পৃথিবীতে নিজের কাজের জন্যে একজন মানুষের থেকেও বড় একজন ইনস্টিটিউশন হয়ে ওঠেন। আমার আজকের যে মাননীয় অতিথি, তিনি তেমন একজন ইনস্টিটিউশন। সেই ছোটবেলা থেকে যদি কর্মজীবনও ধরি, তার প্রফেশনালি তিনি যে কাজগুলো করছেন সেটাও গত 57 বছর ধরে। তিনি লেখেন, তিনি গান, তিনি সুরকার, তিনি এই যে টেলিভিশনে এত এত সিরিয়াল দেখেন তাতে সুর করেন, তিনি বাংলা ছবিতে তাতে সুর করেছেন, ইভেন তিনি হিন্দিতে তাতে সুর করেছেন। আর যাত্রাতে তিনি সঠিক সংখ্যাটা বলতে পারবেন, সম্ভবত 1000 খানেক সঙ্গীতে সুর তার করা আছে। তিনি কি করেননি? আর তার থেকেও বড় কথা, এই যে ক্যালকাটা কোয়ার, যা আমার আপনাদের এত প্রিয়, হতেই পারে 2025-এ অনেক মানুষ একটু ব্যান্ড কালচারে অভ্যস্ত হচ্ছে, একটু ব্যান্ড শোনে, কিন্তু কোয়ার তার তো বড় ব্যাপার। সেটা তো আমাদের কখনো কখনো রোম খাড়া করে দেয় শোনার সময় বা দেখার সময়। অথবা গুপি গাইন বাঘা বাইন টেলিভিশনে বা সিনেমা হলেও কখনো কখনো গিয়ে দেখেননি এমন বাঙালি তো নেই। আবার এমন বাঙালির সংখ্যাও কম যারা মঞ্চে গুপি বাঘার কাণ্ড দেখেননি। তো আজ আমাদের সঙ্গে রয়েছেন, আর হ্যাঁ, ক্যালকাটা কোয়ারের সদ্য 47 বছরে পদার্পণ ঘটল, তো তার প্রাণপুরুষ, তার প্রতিষ্ঠাতা শ্রী কল্যাণ সেন বরাট রয়েছেন আজ আমাদের সঙ্গে। হ্যাঁ, কল্যাণ, নমস্কার। নমস্কার। 47 বছরে পা দিল ক্যালকাটা কোয়ার, ওটা নিয়ে জিজ্ঞেস করব, কিন্তু মনে হলো ওটা তো আপনার হাতের সৃষ্টি। তার আগে আপনি এই পৃথিবীতে আসার পর আপনারও তো এই কল্যাণ সেন বরাট হয়ে ওঠার পেছনে একটা সৃষ্টির ছোট ছোট গল্প ছিল। আচ্ছা, শুনেছি ধনঞ্জয় ভট্টাচার্য বোধহয় আপনাদের আত্মীয় হতেন। জামাইবাবু। আচ্ছা,
আচ্ছা, ওনারা তো আবার 3 ভাই, ধনঞ্জয় ভট্টাচার্য, পান্নালাল ভট্টাচার্য, প্রফুল্ল ভট্টাচার্য। প্রফুল্ল ভট্টাচার্য এবার মিউজিক ডিরেক্টর ছিলেন, তাহলে কি ওনার খানিকটা প্রভাব ছিল আপনার উপর ছোটবেলায়? আসলে তখন না এত বোঝার মতো বোধ বা বুদ্ধি ছিল না, তখন খুব ছোট। ঠাকমা খুব ভক্ত ছিলেন, মানে আমার মতো ছিলেন না। তা জামাইবাবু ধনঞ্জয় বাবু, ঠাকমার কথা বলতেই হয়, আমার জীবনে তার একটা বিরাট প্রভাব। ঠাকমা অসম্ভব একজন ভক্তিমতী মহিলা ছিলেন, মানে আমার মতো ছিলেন না। এবং ওনার জীবন দর্শন একটু আলাদা ছিল। আমার যে সমস্ত খ্রিস্টান মুসলমান বন্ধুরা আমার প্রচুর ছিল, তারা আসলে ঠাকমা তাদের চুমু খেতেন, এবং এমনভাবে গালে চুমু খেতেন যে গালেতে থুতু লেগে যেত, মানে এটা ওনার আদরের ধরন ছিল, জড়িয়ে ধরে। একজন মুক্তমনা মানুষ ছিলেন, অসম্ভব ভালোবাসতেন ভক্তিগীতি শুনতে। তাই জামাইবাবুর অর্থাৎ ধনঞ্জয় বাবুর একটা কাজের মধ্যেই প্রায় ছিল, মাঝে মধ্যেই এসে ঠাকমাকে গান শোনা, শ্যামা সঙ্গীত, শ্যামা সঙ্গীত, অন্যরকম ভক্তিগীতি, বিভিন্ন রকম কীর্তন। এবং ঠাকমা একটা অসাধারণ রিয়াকশন হতো ঠাকমার মধ্যে, যেটার কোনো উত্তর আমার কাছে নেই আর কি। মানে 2-3টে গান শোনার পর না উনি একটা এমন জায়গায়, একটা স্টেটে চলে যেতেন যে তারপর উনি গানটা শুনতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, চোখটা বন্ধ করে একটা অদ্ভুত জায়গায় চলে গেছেন, আর জামাইবাবু গেয়েই যাচ্ছেন। প্রায় আধ ঘন্টা 45 মিনিট গান গাওয়ার পর যে ঠাকমা ঠাকমা মুখে চোখে জল দিলে আবার মানে ঠাকমা। এবং এটা জামাইবাবু ভীষণ আনন্দ পেতেন, যে গান দিয়ে একজনকে প্রায় একটা অন্যরকম জায়গায় পৌঁছে দেওয়া। উনি আসতেন, গান গাইতেন। আমার মনে আছে অম্বুবাচীর দিন, এগুলো যদিও টপিক্সের বাইরে, কিন্তু এগুলো কিছু অন্য কারণে। অম্বুবাচীর দিন উনি এক রিক্সা করে, তখনকার ধনঞ্জয় ভট্টাচার্য মানে এক লুণ্ঠের, ঠিক, উনি কিন্তু গাড়ি চড়তেন না, উনি রিক্সা করে ঝুড়ি ঝুড়ি মিষ্টি আর ফল নিয়ে এসে ঠাকমার জন্য নিয়ে আসতেন। আর তার পেছনেও একটা মজার ইতিহাস ছিল। ঠাকমাকে এত ভালোবাসতেন কেন ধনঞ্জয় ভট্টাচার্য, আমরা সেন বরাট, আমার ওই পিস্তদ দিদি, ওনারা বৈদ্য ছিলেন। আচ্ছা, ধনঞ্জয় ভট্টাচার্যরাও শুনেছি, আপনি ভালো বলতে পারবেন, ওনারাও বোধ হয় বাগচি বা, কিন্তু ওনারা ব্রাহ্মণ ছিলেন, হ্যাঁ, আর আমরা বৈদ্য, ঠিক। কাজে ইন্টারকাস্ট ম্যারেজ আচ্ছা, কেউ মানেনি সেই সময়ও। সেই সময়, এখনই মানতে চায় না তো সেই সময়। তা ঠাকমা নিজে দাঁড়িয়ে থেকে এই বিয়েটা দিয়েছিলেন, রেখা দিয়ে আর ধনঞ্জয় বাবুর। অনেক আধুনিক মানুষ। এবং উনি এমন একটা পার্সোনালিটি ছিলেন যে কারোর ক্ষমতা হয়নি এটাকে এর বিরুদ্ধে যাওয়ার। সেইটা কিন্তু ধনঞ্জয় বাবু আজীবন ওইটা একটা ঋণ হিসেবে নিয়ে রেখেছিলেন। যাই হোক, এবার জায়গায় ফিরি। এবার এই জামাইবাবুর হাত ধরেই আমাদের বাড়িতে কিন্তু গান বাজনার সূত্রপাত। তার আগে গান বাজনা ছিল না, যদিও আমার বাবা অসম্ভব ভালো গান গাইতেন। বাবাকে জামাইবাবু বলতেন রবিকা, কাকা ছিলেন যেহেতু, আর ধনা, বাবা ডাকতেন ধনা। দুজনের সম্বোধন, দুজনে একই বয়সী। তা আমার 2 দিদি ছিলেন, আমার জ্যাঠার 2 মেয়ে। তখন তো এরকম জাততো খুঁড়তো বলে ব্যাপার ছিল না, আমরা 3 ভাই, ওই 2 বোন, সবাই একই, ওই তুতো বলে কোনো ব্যাপার ছিল না। তা দিদিরা গান শিখবেন, বাজনা শিখবেন, জামাইবাবু ব্যবস্থা করলেন। প্রথমে একটা হারমোনিয়াম কেনা হলো,
আজ থেকে 70 বছর আগে তখন হারমোনিয়ামটার দাম নিয়েছিল 500 না 600 টাকা। মানে হারমোনিয়ামের কোয়ালিটিটা বুঝতে পারছেন কি কোয়ালিটি। এবং মাস্টারমশাই ঠিক করে দিলেন। কাকে ঠিক করে দিলেন? সুশীল ব্যানার্জি। সুশীল ব্যানার্জি ছিলেন আরতি মুখার্জির প্রথম গুরু, অসাধারণ শিক্ষক ছিলেন। তা সেই ওনাকে ঠিক করে দেওয়া হলো এবং রবীন্দ্রসঙ্গীত শেখার জন্য বিথি ঘোষ, 6 ফুট হাইট ছিল ভদ্রমহিলার, অসাধারণ রবীন্দ্রসঙ্গীত। জামাইবাবু ঠিক করে দিচ্ছেন মানে সব 1 নম্বর টিউটাররা আসছেন শেখাতে। আমার শেখাটা না প্রথমে পুরোটাই প্যাসিভ। দিদিরা শিখছেন, আমি পাশে বসে শিখছি। এবার দিদি পিয়ানো শিখবে। প্রথমে ব্যাগাজার থেকে একটা পিয়ানো ভাড়া করা হলো 2 মাসের জন্য। ট্যাভারিস বলে একজন সাহেবকে ঠিক করে দিলেন শেখানোর জন্য। তারপরে ভাড়ার থেকে পিয়ানোটা কিনে নেওয়া হলো ওখান থেকে। বাড়িতে পিয়ানো এসে পার্মানেন্ট হয়ে গেল। এবং তখন ট্যাভারিস্ট অসুস্থ হয়ে পড়লেন, মিস্টার ট্যাভারিস্ট। তখন অজয় ঘোষ বলে আরেকজনকে ঠিক করে দিল। এইগুলো আমাদের জীবনের একটা টার্নিং পয়েন্ট। মানে সাহেব এসে বাড়িতে পিয়ানো শেখাতেন। এবারে অজয়রা যখন এলেন, আমরা সব ছোট ছোট, আমি, আমার ভাই, আমার 2-4 জন বন্ধু, সবাই বাজনায় অসম্ভব ইন্টারেস্ট। এবার অজয়দা সেটা লক্ষ্য করেছেন। অজয়দা হঠাৎ বঙ্গ, ম্যারাকাস, আমার এক বন্ধু দেবকুমার গিটার শিখছে সবে, সবাই এসো, তোমরা সবাই এসো। ছর্দি পিয়ানোয় বসছেন। আমাদের একটা অর্কেস্ট্রা পার্টি তৈরি করে দিলেন অজয়দা এবং আমাদের শেখা শুরু হয়ে গেল ওনার কাছে। এটার জন্য কোনো পারিশ্রমিক নেই, উনি স্বতঃপ্রণোদিত হয়ে এটা করতে শুরু করলেন আমাদের খালি ইচ্ছেটা দেখে। আগে এই ধরনের মানুষ তো অনেক ছিলেন। আসলে অজয়দার নাম না বললে আমার তো ইনকমপ্লিট থেকে যাবে আমার শিক্ষার জায়গাটা। ওদিকে বিথিদি যখন গান শেখাচ্ছেন, বলতে এর লাগে যে দিদিরা গান তুলছেন সারা সপ্তাহ ধরে, আমি ওখানে বসে সঙ্গে সঙ্গে আমি গানটা তুলে ফেলছি। এবং তাতে বিথিদি অসম্ভব উৎসাহিত হচ্ছেন এবং গান শেখাতে বসার সময়ই দিদিদের বলতেন, বাবুকে ডাকো। আমার বাড়িতে বাবু বলে, বাবুকে ডাকো। আমি গিয়ে চুপ করে বসে আছি আর লিখতামও না, মুখস্থ হয়ে যেত। এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো, এই যে চুপ করে বসে থাকা, আমি চুপ করার মতো মানুষ ছিলাম না। আমি এত দুরন্ত ছিলাম। আমি এখন ভাবি যে কি করে আমার বাড়ির লোক আমি সহ্য করত। মানে আমার খালি ল্যাজটা ছাড়া বাঁদরের সব গুণ ছিল। এবং আমি সিঁড়ি দিয়ে 2 তলায় উঠতাম না, পাইপ দিয়ে উঠতাম। এগুলো গল্পের মতো। দিদি, আমার একটা ডকুমেন্টারিতে দিদি হঠাৎ সেটা এক্সপোজ করলেন যে কল্যাণ সিঁড়ি দিয়ে উঠতো না, পাইপ দিয়ে উঠতো। সত্যি তো পাইপ দিয়েই তো উপরে উঠতাম। মানে এরম টাইপের ছিলাম, দুরন্ত। কিন্তু যখন গান বাজনা হচ্ছে তখন আমি মানে এত শান্ত, এবং তখন পুরোপুরি ওই গান বাজনায় ঢুকে যাচ্ছি। এটা ছোটবেলা থেকে। এবারে বাড়িতে বাবা উদাত্ত কণ্ঠে সমস্ত গান গাইতেন। রবীন মজুমদারের গান, কালো যদি মন্দ হবে কেশ পাকিলে কান্দু কেন, ধনঞ্জয় বাবুর গয়া গঙ্গা প্রভাসাদী। সিঁড়ি দিয়ে উঠছেন, গাইতে গাইতে উঠছেন। জামাইবাবু বলতেন যে তুই গাস না কেন, দুজনে তুই গাস না কেন, রবিকে এত ভালো। তখন একটা সোসাইটি ছিল, এগুলো শেয়ার করছে একটা কারণে যে মানুষের জানা দরকার। সেটা হলো যে কোনো অনুষ্ঠানে একটা সেকশন যারা অনুষ্ঠান দেখতে যেতেন, যাতে সমাজদার বলা হতো, তাদের সঙ্গীত মহলে একটা আলাদা খাতির ছিল যে রবিকা আসছেন। আরেকজনের নাম বলছি, বিখ্যাত মানুষ ছিলেন পাহাড়ি সান্যাল। যে কোনো ক্লাসিক্যাল কনফারেন্স হলে ভীমসেন যোশীজি গাইছেন, সান্যাল সাহেব হ্যাঁ, মানে এইরকম এদের কদর ছিল। আশিস চ্যাটার্জি ছিলেন যুগান্তরের রিপোর্টার, আশিস তরু মুখার্জি।
এরা আছেন কিনা যারা গাইছেন তারা খবর নিতেন। এই যে এই সমাজদারদের একটা আলাদা সম্মান ছিল, বাবার সেই সম্মানটা ছিল। এবং সমস্ত শিল্পীরা তখন জামাইবাবুর দৌলতে, সে হেমন্ত মুখার্জি থেকে শুরু করে শ্যামল মুদ্র থেকে সবাইরই কিন্তু বাবা রবিকা গেছিলেন, সবাই রবিকা। কালী পুজোর সময় পাড়ায় একটা ফাংশন হতো, এরকম কোনো শিল্পী নেই যারা বাবা একটা জাস্ট, মানে তখন তো ফোন ছিল না, হাত চিঠি কাউকে দিয়ে পাঠালেন, ব্যাস আরতি মুখার্জি চলে এলেন, হৈমন্তী শুক্লা বাসন্তী শুক্লা, মানে হরিহর শুক্লা ওর বাবা, দুই বোনকে হাত ধরে নিয়ে চলে এলো। শুরু করতেন পান্নালাল ভট্টাচার্য, শেষ করতেন ধনঞ্জয় ভট্টাচার্য। এটা ছিল ফাংশনাল। আর মাঝখানে শ্যামল মিত্র, সবাই আসছেন। এবং 1 টাকাও নিতেন না কেউ কোনোদিন 1 টাকাও নেননি। আগে এই সম্পর্কগুলো ছিল ভাই, যেটা আমরা এখন খুব মিস করি। আমরা এখন কোনো কাজ করতে গেলেই প্রথমেই আমরা টাকার কথা বলি। আমরা সবাই প্রফেশনালটা নেওয়ার ব্যাপারে, দেওয়ার ব্যাপারে নয়। দেওয়ার ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই, সেখানে আমাদের পেশাদারিত্ব কতটা সেটা কোনো ব্যাপার না। তো নেওয়ার ব্যাপারে আমরা সবাই পেশাদার। আর আগে ঠিক উল্টো ছিল, আগে দেওয়ার ব্যাপারে পেশাদারিত্বটা 100 ছিল। এবং তখন যে মাইক্রোফোনে যে সিস্টেমে গান গাওয়া হতো, এখনকার যারা গান করেন, ইভেন আমরা ওই মাইক দেখলে পালিয়ে যাব। তাতে না ছিল রিভার্ব, না ছিল ইকো, কিচ্ছু ছিল না। 2-3টে মাইক দিয়ে দেওয়া হলো, কটা চোং লাগানো, তখন তো বক্সও হয় না, চোং। তাতেই হেমন্ত মুখার্জির গলা কিন্তু হেমন্ত মুখার্জি বলেই চেনা যেত, ধনঞ্জয় বাবুর গলা ধনঞ্জয় বাবুর বলেই চেনা যেত, অসুবিধা কিছু ছিল না। আসলে ওনারা না ট্যালেন্টের দিক থেকে অনেক এগিয়ে ছিলেন, যার জন্য ওনাদের কনফিডেন্স লেভেলটাও আলাদা জায়গায় ছিল। তো সেই ওই দেখতে দেখতে বড় হওয়া, এবং এই আমার যেহেতু একটা ইন্টারেস্ট তৈরি হচ্ছে আস্তে আস্তে, গান গাইছি, বাড়িতে কেউ এলেই ঠাকমা বাবু একটা গান শোনা, খুব স্বাভাবিকভাবে। আর আমিও হাত জোড় করে, একটা গান আমার খুব প্রিয় ছিল, মনে আছে, তোমার ভুবনে মঙ্গা এত পাবে কি অভিশাপ, আমি গাইতে শুরু করে দিলাম চোখ বন্ধ করে, আর সবাই খুব বাহবা দিল। এরকম কিছু গান ছিল আমার, যেগুলো গাইতাম আর কি। আস্তে আস্তে একটা নিজের মনের মধ্যে গান বাজনা করার ইচ্ছে তৈরি হলো, কিন্তু বাদ সেরেছে যেটা, সেটা হলো খেলাধুলো। পাগলের মতো খেলাধুলো ভালোবাসা। স্কুলে ক্লাস 6 থেকে 11 অবধি পুরো কলেজটা আমার কেমিস্ট্রি অনার্স ছিল, আমায় কোনোদিন মাইনে দিতে হয়নি। পড়াশোনায় ভালো, খেলাধুলোয় ভালো। পড়াশোনায় মাইনে দিতে হতো না, খেলার জন্য। যেহেতু আমি স্কুল টিমে খেলতাম, কলেজ টিমের ক্যাপ্টেন ছিলাম। পড়াশোনা খারাপ ছিলাম না, সেই সময় ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলাম হায়ার সেকেন্ডারি। সেই সময় ফার্স্ট ডিভিশনের ডিমান্ড ছিল, কারণ সব মিলিয়ে হয়তো দেখা গেল যে ফার্স্ট ডিভিশন পেয়েছে 1,500, কয়েক লক্ষ পরীক্ষা দিয়েছে, 1,500 ছেলে মেয়ে ফার্স্ট ডিভিশন, এরকম একটা ব্যাপার ছিল। আমার মনে হচ্ছে আমাদের স্কুল থেকে, আমি মিত্র ইনস্টিটিউশনে পড়েছি, আমাদের 16 জন ফার্স্ট ডিভিশন পেয়েছিল। সেটা বিরাট ব্যাপার সে বছর, যে 16 জন ফার্স্ট ডিভিশন পেয়েছে। পড়াশোনা ঠিক আছে, ওটা চলছে, কিন্তু খেলাধুলোটা তো ছাড়তে পারছি না। কোন খেলা? ফুটবল ক্রিকেট দুটোই। তখন তো এরকম ছিল না, তখন গরমকালে ফুটবল, শীতকালে ক্রিকেট। এখন যেমন সারা বছর ধরে ক্রিকেট হয়, সারা বছর ধরে দেখবে, তখন সেটা ছিল না, মরশুমি খেলা ছিল একদম। এবং মাঝখানের পিরিয়ডটাতে হকি, এবার হকি স্টিক নিয়েও মাঠে গেছি, এটা আমাদের ব্যাপার ছিল। শীতকালে সন্ধ্যেবেলা ব্যাডমিন্টন খেলা, এইগুলো। এবার হলো কি, একবার এই আঙুলটা ক্রিকেটের বল লেগে ভেঙে গেল, প্লাস্টার। আমার গান বাজনা বন্ধ, খেলাও বন্ধ, হারমোনিয়াম বাজাতে পারছি না, বাজনা বাজাতে পারছি না। তখন একটা ডিসিশন নিতেই হলো, যে খেলা না গান বাজনা। এই খেলায় আমার
ইতি পড়লো, কিছু করার ছিল না। কারণ তখন একটা জিনিস দেখলাম যে গান বাজনা ছাড়া তুমি বাজবো না, কাজেই এই ডিসিশনটা তখন নিতে হলো। পিয়ানো অ্যাকর্ডিয়ন শিখতে ভর্তি হলাম। প্রথম আমার মাইনে দিয়ে শেখা প্রণব বোসের কাছে। আপনার তখন কি মনে হচ্ছে যে আপনার গান গাইতে বেশি ভালো লাগছে না বাজাতেও? আমার দুটোই ভালো লাগছে, কিন্তু আমার একটা জন্মগত ত্রুটি ছিল গলার। সেটা হলো আমি 18 দিন মানে বয়স আমার, যখন জাস্ট 18 days ওল্ড, আমাকে মেডিকেল কলেজে ভর্তি করতে হয় আমার হাঁপানির জন্যে। আমি কিন্তু একজন সিওপিডি মানে পেশেন্ট, আমার গাইতে কষ্ট হয়, কিন্তু গাই। স্টেজে যখন গাই তখন বুঝতে পারবেন না যে আমার সিওপিডি আছে। যাই হোক, সেটা মনের জোরে। তা সেইটা তখন আমি অ্যাকর্ডিয়ন শিখতে চাই, বাজনাটা বাজাবো। বাড়িতে কাউকে কিছু বলিনি, শিখতে যাই। আর আমাদের পাড়ায় একটা স্কুল ছিল, টেকনিক স্কুল অফ মিউজিক। সেখানে 10 টাকা দিলে ওরা দিনে 1 ঘন্টা করে প্র্যাকটিস করতে দিত ওদের অ্যাকর্ডিয়নে। আর চাঁদুদাকে মানে প্রণব বোসকে মাইনে দিতে হতো 25 টাকা। এবার এই 35 টাকা কোথার থেকে আসবে? দুটো টিউশনই করতাম, বাচ্চা দুটো, বাচ্চা মানে দুটো 4টে, দুটো বাড়িতে, তাতে 45 টাকা মাইনে পেতাম। ওই টাকার থেকে 10 টাকা হাতে থাকতো, 35 টাকা হইতে যেত। 1 বছর বাদে বাবা জানতে পারলো যে আমি এই কাজটি করেন। হ্যাঁ, এটা করি। তখন বাবা হঠাৎ বললো যে তুই বলিস নি এরকম, তোমাকে বললো দাঁড়া দাঁড়া। খুব কাকতালীয় বাবার তখন একটা 2500 টাকার LIC ম্যাচিওর করেছে। বললো দাঁড়া দাঁড়া, বলে আমাদের পাড়ায় বিজয়দা বলে একজন ছিলেন, অ্যাকর্ডিয়ন বাজাতেন, গিটার বাজাতেন। বিজয়দাকে বাবা ডেকে বললো একটা অ্যাকর্ডিয়ন দেখতে কল্যাণের জন্য। তো আমার মনে আছে আমার প্রথম অ্যাকর্ডিয়ন দাম ছিল 1100 টাকা, জার্মানি হনারের অ্যাকর্ডিয়ন। বাবা কিনে দিলেন। এটা কত সাল নাগাদ? 68, 67, 68। এই শুরু হলো নিজের মতো করে, মানে শেখা নিজের মতো করে। তখন আর এক বন্ধু হলো শচীন দাস মতিলাল, ঠুংরি গায়ক, বিখ্যাত পণ্ডিত। ওনার ছেলে শান্তনু দাস মতিলাল। খেলার থ্রু দিয়ে আলাপ, ও টাকিতে পড়তো, আমি মিত্রে পড়তাম। খেলার ম্যাচে আলাপ, দুজনের বন্ধুত্ব হলো খুব ভালো। সে তার তখন থেকেই বাজায়। এই ওর বাবার কাছে যাতায়াত শুরু হলো, এবং ওর কাছেও ক্লাসিক্যাল মিউজিক শেখা শুরু হলো। ও এমন একটা ট্যালেন্ট ছিল। ও ওই বয়সেই সেতার শিখতে বম্বেতে যেত মাসে একবার করে, পণ্ডিত হালিম জাফর খান সাহেবের কাছে, এবং এখানে মনিহার নাগের কাছে শিখত। সে এখন মারা গেছে, নেই, সেই বন্ধ হল। ওটা আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট। ওই প্রথম আমরা দুজনে মিলে কিছু সৃষ্টির নেশায় মাতলাম। ও সেতার নিয়ে বসতো, আমি পিয়ানোয় বসলাম বা পিয়ানো অ্যাকর্ডিয়নে বসলাম, একটা রাগ ধরলাম, হয়তো রাগ কিরমানি ধরলাম, ধরে একটা মুগড়া ও শোনাচ্ছে, আমি তার থেকে বিস্তারে যাচ্ছি, করে একটা কম্পোজিট কিছু তৈরি করলাম। আমাদের এক বন্ধু ছিল সুভাষ বলে, তবলা বাজাতো, ও তবলা নিয়ে বসেছে। তখন টেপ রেকর্ডার ছিল না প্রায় কারোর বাড়িতে। তো আমাদের এক বন্ধুর কাকা জাপান থেকে, নন্দীর বাড়ি, নন্দীদের বাড়ি, নন্দী কাকা, উনি এনেছিলেন। এবার ও নিয়ে এসে ওগুলো রেকর্ড করতে হবে। ভেতরে যখন পরে শুনছি, তার আগে তো নিজে কি বাজালাম সেটা শোনার প্রভিশন ছিল না। যখন নিজে শুনছি তখন মনে হচ্ছে বাহ, এটা তো একটা বেশ মজার জিনিস হচ্ছে। এই ভেতরে আস্তে আস্তে কিছু তৈরি করার, সৃজনের ইচ্ছেটা ভেতরে ভেতরে আরো বেশি অ্যাগ্রাভেট করতে আরম্ভ করলো। দেন সিঙ্গিং, গান তো চলছে ঠিক আছে। তারপরে রোববার দিন মেসোমশাই গান শেখাতেন, শচীন দাস মতিলাল। আমি সকাল থেকে বিকেল ওখানে বসে থাকতাম। কি শিখলাম না কি শুনলাম, সকাল থেকে শুনছি।
তারপরে পয়সা দিয়ে গান শেখা বলতে প্রথম আমি হেমাঙ্গু বিশ্বাসের কাছে লোকসঙ্গীত শিখতে। আচ্ছা, ওনার কাছে অনেকদিন শিখেছি, সেটা অনেক পরে। তার আগে এদিক ওদিক থেকে খামচে খামচে শেখাটাই বেশি ছিল। এবং এই শেখার পেছনে যেটা বেশি কাজ করত সেটা হলো যে আমি এইগুলোকে আমি কি করে কাজে লাগাতে পারবো সৃষ্টিতে। সেটা ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রেই হোক, ওয়েস্টার্ন মিউজিকের ক্ষেত্রেই হোক, বা লোকসঙ্গীতের ক্ষেত্রেই হোক। এবং মজা লাগে, আমি কদিন আগেই একটা গান তৈরি করলাম যেটার মাঝখানে এল কম্বোচেরো বলে একটা ল্যাটিন পিস আজ থেকে প্রায় 50 বছর আগে শিখেছিলাম। সেইটার মাঝখানটা এখনকার একটা গানে লাগালাম, এখনো মাথায় রয়েছে। এবং সেটা একটু অন্য ট্রিটমেন্টে লাগালাম, অন্যভাবে তবলার সঙ্গে ব্যবহার করে, কিন্তু লাগালাম। তা আসলে কিছু ফেলা যায় না। এবং সৃষ্টির কোনো হিসেব হয় না, এইটার থেকে এইটা, এইটার থেকে এটা না, এটা কখন কোথার থেকে কি হবে এটা আমরা নিজেরাও জানি না। কিন্তু আমি এখনো অব্দি 4-5 হাজার গান তো করেইছি। তার কারণ হলো আমি যাত্রাতেই তো প্রায় 1000-এর উপর গান করেছি, 100টার উপর যাত্রায় সুর করেছি। আর যাত্রায় সুর মানে তো 8-10টার কম কোনোটায় গান থাকতো না। সবচেয়ে বেশি সুর করেছিলাম একটা যাত্রায়, আমার মনে পড়ে, সেটা হলো আমি নিমায়ের মা, বীণা দাশগুপ্ত। 21টা গান ছিল, কথায় কথায় গান। আর বীণাদি তো কিছু বলার অপেক্ষা রাখে না। বীণাদি মারা গেলেন আমি যাত্রায় কাজ করা বন্ধ। তার আগেই আমি বন্ধ করে দিয়েছিলাম কাজ, কারণ বলা উচিত না কোনো ইন্ডাস্ট্রি সম্পর্কে, ভীষণ পয়সা মেরে দিত। আর আমার পক্ষে ওই যাত্রা পাড়ায় বসে থেকে টাকা ওটা আমি কোনোদিন কোথাওই পারিনি, তার ওখানে তো সম্ভবই না। তা হঠাৎ বীণাদি একদিন আমার বাড়িতে এসে হাজির হয়েছিলেন খবর টবর নিয়ে, আপনাকে আমার সুর করতে হবে না, আমি তো যাত্রায় ছেড়ে দিয়েছি দিদি। বলছে আমি আপনাকে বলছি, আপনাকে যাত্রাপাড়ায় যেতে হবে না, আমি আপনার বাড়িতে এসে গান তুলে যাব, শিখে যাব, গান শিখে যাব, আর আমি আপনাকে টাকা দেবো। তো 4 বছর এইভাবে ওনার সঙ্গে কাজ করেছিলাম। পরের দিকে আমার লজ্জা লাগতো উনি আসতে, আমি তখন ওনার বাড়িতে যেতাম গানটাকে তোলাতে। তাই উনি মারা যাওয়ার পর যাত্রা করি। তা এইরকম এত রকম কাজ করেছি। তো তোমাকে আমি বলার কিছু সুযোগই দিচ্ছি না, আমি বলে যাচ্ছি। বলুন, আপনার কথাই তো মানুষ শুনবে। না সেটা না, তুমি মাঝখানে কিছু আমার জিজ্ঞেস করার আগেই যখন আপনি কি সুন্দর করে বলছেন গল্প, মাননীয় দর্শক, এটাই কি ভালো না? এই যে আমার নিজের সবসময় একটা কথা মনে হয়, আমি ভীষণ ভাগ্যবান। এটাই বসার আগেই তুমি একটা প্রশ্ন আমায় করছিলে যে আপনি কি কোনো পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, মাননীয় দর্শক জিজ্ঞেস করছিলেন কল্যাণ সেন বরাটকে যে কোনো কেন্দ্রীয় সরকারি পুরস্কার, এই যে আমরা পদ্ম পুরস্কার দিতে শুনি বা রাজ্য সরকারের তরফ থেকে, সেই প্রশ্নটা করেছিলেন। বলেন। আসলে আমি যা পেয়েছি না, সেগুলো সমস্ত পুরস্কারের উপরে সেটা মানুষের ভালোবাসা। এত বেশি বেশি পেয়েছি এবং এখনো পাচ্ছি এই বয়সে, 74-75 বছর বয়সে তো চলল। এখনো মঞ্চে দাঁড়িয়ে যখন অনুষ্ঠান করি, মানুষ যেভাবে গ্রহণ করেন, যেভাবে ভালোবাসা ছুঁড়ে দেন, আমি বলবো এটা বিরাট পাওয়া। আর একটা বড় পাওয়া হলো যে আমি এই বয়সে এখনো কাজ করি, এখনো মানুষ আমাকে দিয়ে কাজ করান। আমাদের পেশাদার জগতে কেউ তো খাতির করার জন্যে কাজ দেন না, মানে কাজটা পান বলেই কাজ দেন। তা এখনো সেরকম আসেন মানুষ অনেক, এবং আমি সেরকম একজন বিরলতম মানুষ। আমি বলছি যে সঙ্গীতের সমস্ত স্ট্রিমে আমি কাজ করার সুযোগ পেয়েছি। এটা আমার উপর বিরাট আশীর্বাদ আমি বলবো। মানে সিনেমার কাজ সবাই করে, সিরিয়ালের কাজ সবাই করে,
গ্রুপ থিয়েটারের কাজ প্রচুর করেছি, কমার্শিয়াল থিয়েটারের কাজ প্রচুর করেছি। একসময় নাটক পাড়ায় 4টে হলেতে মিউজিক ডিরেক্টর কল্যাণ সেন মহারাজের নাম লেখা রয়েছে, সেরকম দিন গেছে। যাত্রায় 7-8টা যাত্রা এক বছরে এরকম করেছি। আমি পাপেটের শুট করেছি, আমি ওয়াটার ভ্যালের শুট করেছি, যেটা একদম আলাদা। পাপেট স্ট্যাকাটো, ওয়াটার ভ্যালে হলো লিগাটো। সাঁতার কাটার তো সবটাই তো মিরের মতো, আর পাপেট হলো টাক 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 স্ট্যাকাটো। তো এই আলাদা আলাদা মিউজিকের ফর্ম, কিন্তু মানে এই মিউজিক কিন্তু ওখানে চলবে না, দুটোর কিন্তু আলাদা আলাদা ভাবনা আছে। আমি ম্যাজিকে কাজ করেছি, আমি সার্কাসে কাজ করেছি। সার্কাসে কি? এটা মজার ব্যাপার। মানে হাতি ঢুকছে, সেই হাতির সঙ্গে মিউজিক, সেটাও তৈরি করলাম, করে বাজাচ্ছি। একটা আবহ সঙ্গীত যাতে হাতি ঢুকবে, ঘোড়া ঢুকবে, তার অন্যরকম আবহ। তা এইগুলো করারও আমি বুঝি এগুলো সুযোগটা পেয়েছি। এরকম কাজ করার জন্য আপনার কাছে প্রস্তাব এলো, এটা তো বেশ ইন্টারেস্টিং, এবং করতে মজা পেয়েছি, শিখেছি। ম্যাজিকটা একটা অদ্ভুত মিডিয়া। হ্যাঁ, এবার ম্যাজিকের সঙ্গে মিউজিক তৈরি করছি যখন, তখন এই যে হঠাৎ ভ্যানিশ হয়ে গেল, সেটাকে কি করে করব, কিভাবে। তা আমার এগুলো কোনোটা ফেলা যায়নি। আমি যখন গুপি বাঘার কাণ্ড করলাম, তখন আমার ওই ভ্যানিশ হওয়ার মিউজিক কিন্তু ওইখান থেকে আমার কাছে গেছে। তো আসলে না কিছু ফেলা যায় না, যেটা জীবনে দেখলাম। পাপেটের তো প্রচুর পাপেট নাটকের কাজ করেছি, এমন কিছু কাজ করেছি যেগুলো অনেককে নিয়ে। আমাদের একটাই দেশ, 92 সালে সবাই মিলে যেটা হয়েছিল। এই প্রসঙ্গে আমি আপনাকে বলি, 92 সালে দেশটায় ওরকম একটা পরিস্থিতি তৈরি হলো, আপনারা সবাই মিলে, আপনি উদ্যোগী হয়ে ওরকম একটি সুন্দর গান করলেন, যা দূরদর্শনে দেখানো হতো সেই সময়। আজ 2025, সেই ভারতবর্ষ, কি মনে হয় পরিবেশ পরিস্থিতি? আমার একটা কবিতার বই, কবিতা না বলাই ভালো, ওই জন্য আমি নামই দিয়েছি না পদ্মমালা। কারণ যে দেশে কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর, সেখানে আমার নামের আগে কবি কথাটা লেখা খুব অন্যায় বলে আমার মনে হয়েছে। ওই জন্য আমি আমার বইটারই নাম দিয়েছি না পদ্মমালা। তাতে একটা ছোট্ট লেখা আমি লিখেছি তোমার কথা পরিপ্রেক্ষিতে বলি। বাস স্টপেজে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে খুব ঘর্মাক্ত অবস্থায়, 2-3টে বাস ছেড়ে দিতে হলো, এত ভিড়। তা একটা বাসে কোনো রকমে পাদানিতে পা রেখেছি, হঠাৎ পেছন থেকে একজন মহিলার, দাদা একটু উঠতে দিন, দাদা একটু উঠতে দিন। তা কন্ডাক্টর তারস্বরে চেঁচাচ্ছে, পেছনের দিকে এগিয়ে যান, পেছনের দিকে এগিয়ে যান। আর ওই ভদ্রমহিলা ঠিক টুক করে উঠে পড়লেন। তা আমাদের এক বন্ধু গল্প বলতো যে প্রচণ্ড ভরা পেটে বিয়ে বাড়িতে 2টো রসগোল্লা আর অসম্ভব ভিড় বাসে একজন মহিলা দেখবেন ঠিক উঠে গেছে। তা সেইখানে আমি কন্ডাক্টরের নির্দেশ অনুযায়ী ওই পেছনের দিকে এগোতে আরম্ভ করলাম। এবার এগোতে এগোতে 7-5 ভাবছি যে সত্যি তো পেছনের দিকেই তো এগোচ্ছি। এরকম দিন আসবে যেটা মনে হচ্ছে যে আমরা হয়তো বলতে বাধ্য হব যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, বা ওষুধ খাওয়ার দরকার নেই, গোমূত্র বা পাখির বিষ্ঠা খেলেই আমাদের শরীর ভালো হয়ে যাবে। এরকম অনেক কিছু, বা রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি, এই সমস্ত মহাভারত, এই সমস্ত মহাকাব্যের চরিত্রেরা তারা আমাদের চারপাশে ঘুরে বেড়াবে, আর তারা যা বলবে সেটা আমরা বলতে বাধ্য হব। এইভাবে পেছনের দিকে এগোতে এগোতে পেছনে গেটের প্রায় সামনে এসে পড়েছি। তখন হঠাৎ পেছন থেকে একটা জোরে ধাক্কা, আপনার গন্তব্য এসে গেছে বলে একটা বিরাট ধাক্কা। দরজা দিয়ে ছিটকে পড়লাম, ছিটকে পড়ে বাসের পেছনের চাকায় পৌঁছে গেলাম 1000 বছর আগে। অর্থাৎ তুমি যে প্রশ্নটা করলে না,
যে আমরা এগোচ্ছি কিন্তু পেছনের দিকে এগোচ্ছি, এবং সেটা কত বছর আগে এগোচ্ছি পেছনের দিকে। আজকে 2025 সালে এসে বড্ড ভয় লাগে যে আমাদের অগ্রগতিটা কি সত্যি এইরকমই হবে, পেছনের দিকে এগোবো আমরা, এবং সেটা কত দূর অবধি। এটা একটা বোধহয় হিসেব করার সময় এসছে। 92 সালে যখন ওরকম ঘটনা ঘটছে আমাদের দেশটাতে, আপনি আরো কয়েকজনকে নিয়ে রাস্তায় নামছেন, গান গাইছেন, সেই গান জনসমক্ষে আরো বেশি করে প্রচার করা হচ্ছে, মানুষকে বোঝানো হচ্ছে। আজ 2025-এ যখন দেশের পরিস্থিতি এমন হয়, তখন কল্যাণ সেন বরাট কি ভাবেন? বয়স হচ্ছে, এখন আর ভালো লাগছে না, তাই বেরোতে পারছেন না, নাকি ইচ্ছেটাই চলে যাচ্ছে যে এর সঙ্গে বোধহয় পেরে উঠবো না, চারপাশটা যেমন হয়ে গিয়েছে? সত্যি বলতে কি আমি না হেরে যাবার মানুষ। শেষ যে ঘটনাটা ঘটলো আরজি করে, তার পরিপ্রেক্ষিতে আমি অন্তত 10টা গান তৈরি করেছি, রেকর্ড করেছি, গেয়ে বেরিয়েছি, অন্তত 30টা মিছিলে বা মিটিংয়ে অংশগ্রহণ করেছি। প্রায় 75 বছর বয়সে, এবং তার জন্য সবাই যে ভালোবেসেছে তা তো নয়, কিন্তু আমার আর হারাবার কি আছে এই বয়সে, কিচ্ছু নেই। কিন্তু সাদাকে সাদা কালোকে কালো তো বলতেই হবে, এটা তো না বলে কোনো উপায় নেই। এবং ভালো লাগলো যে আমার ওই তখনকার ওই গানটা আবার অন্তত 4 জন থেকে 5 জন গান গেয়ে পোস্ট করেছে, এবং সেগুলো বিপুল ভিউয়ার্স। তার মানে ওই 92 সালের গানটা এখনো মারা যায়নি, লোকে আবার তুলে আনছে, এবং তার প্রয়োজনীয়তা এখনো রয়েছে। এবং ওই মিছিলে হাঁটতে হাঁটতে এখনো আমরা পথে এবার নবসাথী পথেই হবে পাচ্ছি না গাইছি। সলিল চৌধুরীর কথা এলো, আপনি যখন আগে বাসের গল্পটা করছেন তখন মনে হচ্ছে আপনি যেন এরকমই লাইন বলতে চাইলেন, এই লোক পৃথিবীর গাড়িটা থামাও আমি নেমে যাব। আচ্ছা, সলিল চৌধুরীর তো আপনার জীবনে অনেকটা প্রভাব, অবদান বা মেলামেশা, বিরাট। কোনো স্মৃতিচারণ করতে চান শুরু করে? সলিলদা ঠিক কি ছিলেন সেটা বলা মুশকিল। যে ওই গীতিকার ছিলেন, সুরকার ছিলেন, আমার মনে হয় যে উনি একজন দার্শনিক ছিলেন, উনি পারতেন না এরকম কোনো জিনিস ছিল না। তো সলিলদার সঙ্গে প্রথম যেদিনকে আলাপ হয়, আমাকে মন্টু ঘোষ ছিলেন, সলিলদার অ্যাসিস্ট্যান্ট ছিলেন, আমার কোয়ারেও গান গাইতেন, উনি নিয়ে গেছিলেন। তো তখন সেই সকালবেলা তখন আমি চাকরি করি, স্কুটারে করে গিয়ে ওনার সঙ্গে সকালবেলা আমার মনে আছে সময় দিয়েছিলেন। দেখা হতে কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর আপনি দিয়ে শুরু হয়ে তারপরে তুই যা হয়। যখন বেরিয়ে প্রায় লিফটের কাছাকাছি চলে এসেছি তখন হঠাৎ বললেন, কালকে কি করছিস? বললাম, কেন? তুই তো শিয়ালদা থাকিস। হ্যাঁ, সন্ধ্যাবেলা তোদের কোয়ারে সকলে থাকতে বল, আমি আসবো। আমি না কিরকম আকাশ থেকে পড়ার মতো সেই সময় সলিল চৌধুরী, 79-80 সলিল চৌধুরী। আর আমাকে তখন কে চেনে? কেউ চেনে না। ক্যালকাটা কোয়ার তখনও হামাগুড়ি দিয়ে দাঁড়িয়ে ওঠেনি। এই প্রসঙ্গটা না পরে আসবো, যে ক্যালকাটা ইউথ কোয়ার আছে, আপনার কেন ক্যালকাটা কোয়ার বানাতে ইচ্ছে হলো? আসছি পরে, ঠিক যেটা বলছিলেন সেটা। তারপরে এবং সত্যি সত্যি পরের দিন 5টার সময় আসবেন বলেছিলেন। তা আমরা একটা কথা শুনেছিলাম, সলিলদা 10টায় রেকর্ডিং থাকলে সলিলদা খুব তাড়াতাড়ি পৌঁছলে 2:30 পৌঁছতেন, মানে ওনার এটা বিশেষত্ব ছিল। তা অদ্ভুতভাবে সেদিনকে আমরা তো 5টার থেকে সবাই দাঁড়িয়ে আছি, তখন এই ফ্লাইওভার হয়নি, ছবিঘরের সামনে আমরা ওখানে দাঁড়িয়ে আছি। তা হঠাৎ স্বচালিত একটা ফিয়াট, সঙ্গে সবিতা বৌদি, অন্তরা, ওদের সঞ্চারী, ওরা তখন খুব ছোট, ওদের নিয়ে গলির মুখে ঢুকতে গিয়ে একজনকে ধাক্কা মারলেন, যেই হোক তাকে বুঝিয়ে বাজিয়ে করে 5টার মধ্যে ঢুকে গেছে। আমার বাড়ির 3 তলায় একটা ঘর ছিল, বড় অ্যাসবেস্টসের চালের, কিন্তু বেশ বড় ঘর। আমরা জোনা 30-35
মাটিতে বসেছি, আর আমার শোয়ার খাট যেটা সেটাকে ঠেলে একটা কোণে নিয়ে গিয়ে সেখানে একটা টেবিল ফ্যান লাগিয়ে দিয়ে সলিলদাকে বসানোর ব্যবস্থা করেছি। ওই ছবিটা, ওটা আমার খাটের ওপরে ওই প্রথম দিনের ছবি, ওই ছবিটা। হ্যাঁ, সেখানে এইভাবে যত্ন করে রেখে দিয়েছেন। হ্যাঁ, ওটা চোখের সামনে তোলা হয়েছিল। তখন তো মোবাইল ছিল না, তখন ফটোগ্রাফার ডেকে এনে তুলতে হতো। যাই হোক, তখন 5:30 থেকে গানের গল্প, গান শেখা শুরু। একটা করে গান, আমরা তো তখন ফুটছি, একটা করে গান তুলে নিচ্ছি, আর সলিলদার চোখটা না উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। আমরা তো আপ্লুত। প্রথমে গান শেখাচ্ছেন, তারপর তার হারমোনাইজেশন, সেই হারমোনাইজেশনগুলো রুট কি, কিভাবে উনি তৈরি করেছেন তাও শেখাচ্ছেন। আমরা অর্ধেক বুঝতে পারছি, অর্ধেক বুঝতে পারছি না। আমি একটু এগিয়েছিলাম অন্যদের থেকে বলে আমি কিছুটা বেশি বুঝতে পারছি, কিন্তু সবাই সম্বহিত। 11:30 অব্দি চলল রাত্রির, এবং ওই তার মাঝে একবার সিঙ্গাড়া আর মুড়ি খাওয়ানো, আমাদের তার থেকে বেশি ক্ষমতাও ছিল না তখন, তো ওই খাওয়া দাওয়া হলো। তৃপ্তিটা ওনার চোখে মুখে, মানে আমি একটা জিনিস এখন বুঝি, যে মানুষের ফার্স্ট লাভ থাকে, তো এবার সঙ্গীতের ক্ষেত্রে ওনার ফার্স্ট লাভ ছিল কিন্তু কোয়ার সঙ্গীত। বাকিগুলো ভালোবাসতেন সবই, কিন্তু প্রথম যদি 1, 2, 3, 4 করা হয় একই, কিন্তু অবশ্যই কোয়ার মিউজিক। এবারে সেদিন যখন বেরিয়ে যাচ্ছেন সলিলদা, তখন আবার হঠাৎ আর একটা বাজ ফেলেন। তোরা রেকর্ড করেছিস? না, রেকর্ড করবি? বলছি যে আমি একটা কোম্পানি করেছি, CMR, সেন্টার ফর মিউজিক রিসার্চ, তা তোরা করলে আমি আছি। তাহলে আমাদের গান কোথায়? বলে তুই তো সুর করিস, তোর কিছু গান হয় না? আমরা আছে 3-4টে গান হবে এরকম। বলে ঠিক আছে, আমি গান দিচ্ছি। সলিলদা নিজে 4টে গান দিলেন, এবং সেটা বিনা পারিশ্রমিকে, কোনো পয়সা ছাড়া। গান দিলেন বলতে শুধু লেখাটা দিলেন? লেখা, সুর, সুরটাও আছে পুরো উইথ অ্যারেঞ্জমেন্ট। ও, এবং রেকর্ডিং হলো সলিলদার বাড়িতে। একটা ছোট্ট স্টুডিও ছিল। ওই জীবনে প্রথম ট্র্যাক রেকর্ডিং দেখলাম, যে আমরা অত ছেলে মেয়ে, ওই 5 জন করে ঢুকছে, গাইছে, বেরিয়ে আসছে, 2 জন তবলা ঢুকলো, ঢুকে বেরিয়ে এলো। এই ট্র্যাক রেকর্ডিং ফার্স্ট দেখলাম। ওটা 4 ট্র্যাক একটা মেশিন সলিলদা বাইরের থেকে এনেছিলেন, এবং তখন আমরা মানে অবাক। তার রেকর্ডিং হলো 10টা গান রেকর্ডিং হয়ে সেটা রিলিজ হবে। সলিলদার বাড়িতে প্রেস কনফারেন্স করলেন, ডাকলেন, আমাদের ইন্ট্রোডিউস করলেন সংবাদ মাধ্যমে। এত কথা বলার কারণ একটাই, যে সলিল চৌধুরী মানুষটা কি ছিলেন। লোকে নানা রকম নানা দিক থেকে তো কথা হয়। আমি একটা ব্যাপারে খুব সৎ। কেন বলছি? আমি কোনোদিন কোনো মৃত মানুষের মুখে মিথ্যে কথা বসাই না। এটা আমার নিজের মতে এটা একটা ক্রাইম। অর্থাৎ সলিলদা বললেন যে, বললেন তুই এটা যা করেছিস না, ভাবা যায় না। আসলে এটা তো বলেন, আমি বলে দিলাম। এখন তার কেউ ওনাকে জিজ্ঞেস করতে যাচ্ছে না। এটা এখন ভীষণ ঘটে। আমি এটা ভীষণ সন্তর্পণে, আমার জীবনেও যে আমি লিখেছি, আমি তাতেও ভীষণভাবে ছিলাম, যে একটাও যেন ভুল তথ্য না যায়, যেটা অনেক ক্ষেত্রে হয়। ইভেন গণনাট্যের যে ইতিহাস, তাতে দেখবেন 3 জন 3 রকম লিখেছে। এবার কোনটা ঠিক খুব মুশকিল হয়, কিন্তু যারা লিখেছেন সবাই কিন্তু গ্রহণযোগ্য মানুষ। এই সমস্যাগুলো হয়, যার জন্য তাই যে কথাগুলো বলছি আমি খুব দায়িত্ব নিয়ে বলছি,
এরপরে আমৃত্যু সলিলদার সঙ্গে আমাদের সম্পর্ক ছিল। সলিলদা যখনই কোনো অনুষ্ঠানে যেতেন, কোয়ার গান তো সেখানে হবেই, সেখানে কোয়ার গান হলে কোয়ারটা কিন্তু আমরা গাইতাম। সেটা আগে রিহার্সাল করে নিয়ে বাকি সোলো গান যা হলো হলো, কিন্তু কোয়ারটা আমাদের দেখাতে। তো এটার থেকে প্রচুর শেখা হয়েছে, আমাদের প্রচুর শেখা হয়েছে। আর সেই সময় আর একটা জিনিস ভুলে যদি যাই, ওই জন্য বলছি যে সেই সময় আর একজন মানুষের কাছে শম্ভুদা নিয়ে গেলেন, প্রখ্যাত নৃত্যশিল্পী শম্ভু ভট্টাচার্য, তার নাম হেমাঙ্গ বিশ্বাস। হেমাঙ্গদা আমার দেখা জীবনে সবচেয়ে সৎ একজন মানুষ, শিল্পী, যিনি যা বলতেন মুখে, যেটা বিশ্বাস করতেন সেটাই বলতেন, কোনো ভনিতা ছিল। এবং উনি তখন ক্লাস শুরু করেন এবং উনি বলেন যে তুমি শিখতে এসো। এবং শিখতে বলার পেছনে এটাও একটা, এটা বললে হয়তো একটু অন্যরকম বিতর্ক দানা বাঁধবে, তবু আমি বলছি যে কল্যাণ তোমার ক্লাসে আসো। তোমার সৌভাগ্য, বিরাট সৌভাগ্য। বলছে না, তুমি এখন একটু নাম করছো, তুমি আমার ক্লাসে এলে আরো 5টা লোক। এই যে সরল ভাবে অদ্ভুত একটা, আপনি কি বলছেন, আমাকে কেউ চেনে না, না 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 তুমি বুঝবে না। এই যে সরল ভাবে একটা এই কথা বলা, আমরা এই বয়সে এসে পারবো? আমরা এই কথা, আমরা তো ওনাদের পায়ের নখের ঝুঁকি না, কিন্তু আমরা কি পারবো এই কথাটা বলতে? আমাদের কোথায় একটা লাগবে, ইগোয় লাগে। এইসব মানুষগুলো না, এনারা, আমি পরজন্মে বিশ্বাসী নই, কিন্তু এনাদের ধারায় তৈরি মানুষ আর জন্মানো বোধহয় সম্ভব। আপনি বললেন আমি পরজন্মে বিশ্বাসী নই, আপনি তো একেবারেই সোজাভাবে বললে একজন বামপন্থী মানুষ যদি ধরেই নিই। আপনার মেলামেশা যাদের সঙ্গে, তারাও বড় হচ্ছেন যে সময়টায়, বামপন্থী মানুষেরা আপনার চারপাশে। আচ্ছা, কয়ার গান আমরা সাধারণ যা বুঝি, আপনাদের মতো করে তো বলতে পারবো না, এগুলো তো ওই পাশ্চাত্যের চার্চের সঙ্গীত। তো এই দুটোর মেলবন্ধনটা কি করে হয়? একটা খুব অদ্ভুত ব্যাপার। প্র্যাকটিক্যালি কোরাস গান, কোয়ার গান দুটোর কিন্তু তফাৎ আছে। এটা সমবেত, আর কোয়ার মানে সবই কি সমবেত? কোয়ারেও সমবেত, কিন্তু কোয়ারে পাশ্চাত্য যে কোয়ার সিঙ্গিং এর ফর্ম, যেটা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ফর্মের মধ্যে পড়ে, সেইটা ব্যবহৃত হয় কোয়ার সিঙ্গিং এ। অর্থাৎ তাতে হারমোনাইজেশন থাকবে, তাতে কাউন্টার পয়েন্ট থাকবে, তাতে অব্লিগেটো থাকবে। এটা একটা অন্যরকম ফরম্যাট। আর ওটা হলো সমবেত, সকলে ইউনিশনে এক সুরে গান গাইছে, ওঠো গো ভারত, সবাই একসঙ্গে গাইছে, তার কোনো আলাদা হারমোনাইজেশন নেই। দুটো হলো এটা বেসিক তফাৎ। এবার এই ইউরোপিয়ান চার্চের এই যে কোয়ার সিঙ্গিং, সলিলদা এইটাকে নিয়ে এলেন আমাদের এখানে, সেটা আমাদের মতো করে আমাদের আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য। ওনার মনে হয়েছিল যে এই যে কাউন্টার পয়েন্ট বা এই যে হারমোনাইজেশন, এগুলো গানকে একটা অন্য মাত্রা দিতে পারে, এবং সেটা দিয়েও ছিল। ঢেউ উঠছে, কারাট উঠছে, তার সঙ্গে যখন হারমোনাইজেশন গুলো যায় আস্তে আস্তে, এরা হতে পারে অধিকার কে কাকে দেয়, তাতে যখন হারমোনাইজেশন গুলো যায়, তখন মানুষের একটা অন্যরকম অনুভূতি হয়, যেটা একসঙ্গে গাইলে এটা হতো না। তা উনি প্রথম সেই অর্থে যে একেবারে একটা ভাববাদী জিনিসকে একটা বস্তুবাদে নিয়ে এলেন, ফর্ম ট্যাগ রেখে, এবং সেটা গণনাট্যে প্রথম করলেন, তারপরে বম্বে ইউথ স্কোয়ার তৈরি করলেন। বম্বে ইউথ স্কোয়ারে গান করেননি এরকম কোনো শিল্পী ছিলেন না, মান্না দের থেকে আরম্ভ করে কে নয়, রুমাদিও ছিলেন ওখানে, ইভেন আমাদের দ্বিজেনদা ছিলেন, লতা মঙ্গেশকর গান গেয়েছেন, বলরাজ সাহানি, ওমর শেখ, কে ছিলেন না। তারপরে স্বাভাবিকভাবে ওটা
বেশি দিন তো অত প্রফেশনাল আর্টিস্টদের নিয়ে চলা সম্ভব নয়, কিন্তু শুরুয়াতটা করে দিয়েছিলেন সুনীলদা। কলকাতার ক্ষেত্রে কি হলো? কলকাতায় ক্যালকাটা ইউথ স্কোয়ার, কলকাতায় ক্যালকাটা ইউথ স্কোয়ারও তৈরি হলো সলিলদার অনুপ্রেরণাতেই। অনুপ্রেরণার কথাটা ব্যবহার করতে আজকাল ভয় লাগে, যাই হোক, তা ওনার সদিচ্ছাতেই, ওনার ইচ্ছেতেই তৈরি হলো। এবং তারপরে ওটা ভেঙে গেল, হয়ে একটা হলো ক্যালকাটা ইউথ স্কোয়ার, একটা হলো ন্যাশনাল ইউথ স্কোয়ার। অরুণ বসু ছিলেন, ওনারা ন্যাশনাল ইউথ স্কোয়ারে গেলেন। কিন্তু রুমাদি নিজের যোগ্যতায়, রুমাদি তো নাচটাও খুব ভালো নাচতেন, উনি আলমোড়া উদয়শঙ্কর সেন্টারে ছিলেন, গান বলুন। কিন্তু রুমাদির কোয়ারের ক্ষেত্রে রুমাদির একটা সমস্যার জায়গা যেটা ছিল, রুমাদি কোয়ার মিউজিকের যে ফরমেশন বা এটা তৈরি করার ব্যাপারটা ওটা জানতেন না, কিন্তু গানটা যেটা গাইতেন ওটা শেষ কথা, একদম শেষ কথা। আমি প্রথম ক্যালকাটা ইউথ স্কোয়ারের প্রোগ্রাম দেখি 1976 সালে, তখন আমি আসানসোলে চাকরি করি। সেখানে রুমাদিরা প্রোগ্রাম করতে গেছিলেন বার্নপুর ভারতী ভবনে। আপনি তখন চাকরিও করছেন, পাশাপাশি আপনার গান বাইনা আমার কোনোদিন চর্চা চলছে। এইবারে ওই অনুষ্ঠানটা দেখে না আমার সারা রাত হয়, গান বাইনা এরকম হয়। এবং পাড়ার কিছু খ্যাপা খেপি নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, আমি এক সপ্তাহের মধ্যে আমার প্রথম কোয়ার তৈরি করা ঐকতার নাম নিয়ে আসানসোল। সেই ঐকতা নিয়ে আজকে আপনার বাড়ির এটা আমার এখন গানের স্কুল, আমার ওই নামটা আমি রেখে দিয়েছি ওই কারণে, ওইটা মনে পড়ে যাতে প্রথম আমার কোয়ার করা। তারপরে এখানে চলে এলাম ট্রান্সফার, এবং এখানে তো 78 সালের শেষে, তখন এখানে ক্যালকাটা কোয়ার করার অনেকের একটা ভুল ধারণা আছে যে আমি ক্যালকাটা ইউথ কোয়ারে ছিলাম। আমি কিন্তু কোনোদিন ক্যালকাটা ইউথ কোয়ারে ছিলাম। আপনি ওনাদের অনুষ্ঠান দেখেছেন? অনুষ্ঠান দেখে, এবং আমি কিছুটা রুমাদের ভাব শিষ্য বলতে পারেন, মানে কিভাবে মঞ্চে মানুষকে আবিষ্ট করে রাখতে হয় দর্শকদের, এটার অনেক শিক্ষাটাই কিন্তু রুমাদির কাছ থেকে পাওয়া যায়। কি করে মানুষকে নিজের গ্রিপে, আমি যখন মঞ্চে পারফর্ম করি আপনারা দেখবেন, আমি না মাঝখানের যে মার্জিনটাই দেওয়ালটা ভেঙে, মানে ওনারা দর্শক আর আমি শিল্পী, আমি এই দেওয়ালটা রাখি না এটা। এবং এটা করে আমি অল্প দর্শকেও ফল পেয়েছি, আবার যেখানে 8,000 10,000 দর্শক সেখানেও ফল পেয়েছি। মানুষ যখন ইনভলভ হয়ে যায়, আমি যখন ধিতাং ধিতাং বলে গাইছি তখন সবাই গলা মেলাচ্ছে। এই যে ব্যাপারগুলো হয়, সবকিছুর বলে অবশ্যই সুনীলদা, মানে ওই ভদ্রলোক না আমার জীবনে এলে আরো বেশ কয়েকজন, হেমাঙ্গদা, শম্ভু ভট্টাচার্য, মন্টু ঘোষ, এনারা আমার জীবনে না এলে, তার আগের তো নামগুলো বলেইছি, শিবদাস বন্দ্যোপাধ্যায় অসম্ভব ভালোবাসতেন আমাকে, এনারা আমার বাবার মতো ছিলেন। এরা আমাকে এত দিয়েছেন, এগুলো পদ্ম পুরস্কার, গোলাপ পুরস্কার, কোনো পুরস্কারের, সব পুরস্কারের থেকে অনেক বেশি দামি। আমি সেদিক থেকে আমি অনেক ধনী আমার নিজের মনে হয়। এবং কোয়ার মুভমেন্টটা, সেদিনকে একজন ইয়ার্কি বেরিয়ে আমাকে হঠাৎ বললেন একটা কথা, যে এই সলিল চৌধুরীর একমাত্র এখন উত্তরাধিকারী। তিনি ভালোভাবে বললেন না খারাপ ভাবে বললেন আমি বুঝতে পারিনি, কিন্তু আমি মনে মনে একটা জিনিস ভাবলাম, যে কোয়ার সঙ্গীতের ক্ষেত্রে কথাটা তো ঠিক, একমাত্র আমি তো এই লড়াইটা এখনো লড়ে যাচ্ছি। অন্যভাবে নেবেন না, এই পৃথিবীর নিয়ম, জগতের নিয়ম, আমরা কেউ কোনোদিন থেকে যাব না। হ্যাঁ, প্রার্থনা আপনি চিরকালই থাকুন, সেটা তো হয় না, তা তো হবে না। যেদিন থেমে যাবেন, যেদিন আর থাকবেন না, সেদিন কয়েক, হ্যাঁ, এটা একটা প্রথম না, যখন আমার একটু নাম হচ্ছে, এখন যেমন কল্যাণ সেন বরাটের ক্যালকাটা কোয়ার হয়ে গেছে, এই কথাটা আমার কাছে খুব পছন্দের নয়।
মানে ক্যালকাটা কোয়ার আর কল্যাণ সেন বলার সমার্থক, আমি ক্যালকাটা কোয়ারের প্রোডাক্ট একটা, আমি এটাই নিজে মনে করি। এবং এটা ঘটনা যে আমি আরো 4 বছর 5 বছর মানুষের ক্ষমতা কদিন বাঁচবো এটা কথা নয়, আমি কর্মক্ষমতার কথা বলছি। এখন যেভাবে মঞ্চ দাপিয়ে বাড়াই, এখনো আমি সেদিনকে 1200 ছেলে মেয়ে নিয়ে ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান করলাম। তা এই যে ক্ষমতাটা এখনো আমার মনের জোরটা আছে, এটা তো থাকা সম্ভব নয়। একটা সময় গিয়ে তো আমাকে থামতেই হবে। খারাপ লাগে যেটা, সেটা হলো আমার কোয়ারে আমি এখনো এরম কাউকে পাইনি যে আমার সব কাজটা করতে পারে, যার জন্য আমি সবাইকে বলি যে তোরা কয়েকজন মিলে আমার কাজগুলো বুঝে নেওয়ার চেষ্টা কর, যাতে এটা থাকে। তারা সেটা করে চেষ্টা করছি। আর একটা খুব আনন্দের জায়গা, সলিল চৌধুরীর এই শতবর্ষকে সামনে রেখে বেশ কয়েকটা কমিটি হয়েছিল। তার মধ্যে দুটো মূল কমিটি, একটা অন্তরার নেতৃত্ব হয়েছিল, আমি ওখানে ওয়ার্কিং প্রেসিডেন্ট, আর একটা বামপন্থীরা মূলত সলিল সমারোহ নামটা পবিত্র সরকার দিয়েছিলেন। তো তাতে সবাই আছেন। আমি প্রথম দিনই মিটিংয়ে প্রেস ক্লাব যেদিনকে করেছিলাম, আমি স্বাগত ভাষণেই বলেছিলাম যে এটা সকলের জন্য খোলা, মাঠটাকে বড় করতে হবে, ছোট মন নিয়ে কাজ করা যাবে না, খালি ওই না তা না, তুমি ওই দল আমি এই দল না, সলিল চৌধুরীর সকলে। যেটা হয়েছে অবশ্যই গণনাট্যেও বিরাট একটা ভূমিকা নিয়েছিল। গত 1.5 বছর 2 বছর ধরে আমরা কম্পিটিশন হোল্ড করেছি সমস্ত ব্লক স্তরে, সমস্ত জেলার, এবং প্রায় 1 লাখ ছেলে মেয়ে সলিলের কবিতা, সলিলের গান উচ্চারণ করেছে। গত বুধবার বৃহস্পতিবার এই 4-5 তারিখ 25-26 মে আমাদের ইউনিভার্সিটিতে 700-800 ছেলে মেয়ে, মানে যারা বিভিন্ন ব্লকের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তাদের নিয়ে কম্পিটিশন। জাজমেন্টে ছিলাম, কিছু দল তো অবাক করে দিয়েছে, কিছু সোলো পারফর্মার অবাক করে দিয়েছে। এটি মনের মধ্যে না একটা যে ইচ্ছেটা মরে যাচ্ছিল, ওটা আবার না জেগে উঠছে, যে এতগুলো মানুষ তো সলিলকে উচ্চারণ করেছে, একটা বিশ্বাসের থেকে করেছে, কাজে আমরা একেবারে হেরে গেছি এটা বোধহয় ভুল। কোথাও একটা কাজ হয়েছে, এবং এই যে 1 লাখ লোকের মধ্যে 100 লোক উঠে আসবে না, এটা হবে, এবং আমরা হেরে যাইনি, প্রমাণ এই কম্পিটিশনটা কিন্তু করে দিয়েছে। আর এই 1200 ছেলে মেয়ে নিয়ে যে কাজটা করলাম, সেটাও আমাকে অবাক করে দিয়েছে, যে এত ছেলে মেয়ে কোয়ার সিঙ্গিং করেছে। আমি একদম কোয়ারের মেথডে গান গাইছি। 1200 ছেলে মেয়ে, তারা তো আত্মস্থ করেছে, তারা তো সেটা রেন্ডার করেছে। কাজেই আশা আছে, প্রাণ আছে, আর প্রাণ থাকলে অচিন্ত্য কুমার সেনগুপ্ত যা যা বলেছিলেন সবকিছু আছে। সলিল মানে জল, জল মানে জীবন, তার উত্তরসূরি কল্যাণ, মানুষের কল্যাণ, সভ্যতার কল্যাণ, এগিয়ে যাওয়ার কল্যাণ, তাও হলো। আগামী দিনে আর কিছু চোখে দেখতে পেলেন? এই আসছে, ও হতে পারে, এরা আসতে পারে? না, এরকম অনেক দেখছি, খারাপও যেমন দেখছি। এখন তো খারাপটাই বেশি দেখা যায়, কারণ খারাপটার প্রমোশন বেশি হয়। অযোগ্য মানুষ এখন এআই এর দৌলতে, অনেক কিছুর দৌলতে, পয়সার দৌলতে উঠে আসে। কিন্তু ভালো যেটা লাগছে, যে যারা যোগ্য অথচ সহযোগিতা পান না, মিডিয়ার সহযোগিতা পান না, পয়সার সহযোগিতা পান না, তারা শুধু জেদের বশবর্তী হয়ে কিন্তু, এবং একটা আদর্শকে সামনে রেখে কিন্তু আবার উঠে আসছে, তারা কাজ করছে। এটা একটা বড় পাওয়া। আর একটা শেষের দিকে প্রশ্ন রাখবো, তা হলো কয়ার সঙ্গীত যেটা আপনি করছিলেন যখন রাজ্যটায় বাম সরকার চলছে, তখন পারফরমেন্সের সময় এক, আর তারপর থেকে গত 14 বছরে যে অনুষ্ঠানগুলো করতে গিয়ে কোথাও কোনো পার্থক্য বুঝতে পেরেছেন? প্রথমের দিকে হচ্ছিল, কিন্তু এখন আর হচ্ছে না।
এখন কিন্তু গলা ছেড়ে জন হেনরি গাইছি অনুষ্ঠানে এবং মানুষ অসম্ভবভাবে গ্রহণ করছে। জন হেনরি বললেন, মনে পড়লো, এটা তো বোধহয় কম বেশি 1870-72-এর গান, জন হেনরির হাতুড়ি। আচ্ছা, আজও আপনি এই গানটাই বোধহয় গত 55 বছর ধরে গাইছেন বা এরকম। যখন 55 বছর আগে যখন শ্রোতাকে জন হেনরির হাতুড়ি শোনাচ্ছেন আর আজ 2025-এ শোনাচ্ছেন, কেমন ফিল করেন, অনুভব করতে পারেন শ্রোতাদের কাছে? দেখো, একটা খুব সমস্যার দিক আছে। আমরা একসময় ব্যাংক ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলাম। আমরা কম্পিউটার ঢুকতে দেবো না বলে সারা রাত জেগেছি ডালহাউসিতে। পরে কম্পিউটার এসছে। এই যে প্রযুক্তি, তার সব কি খারাপ? সব খারাপ না, কিন্তু একটা জায়গায় তো আমরা সঠিক কথাই বলেছিলাম, যের ফলে চাকরি নষ্ট হবে, মানুষের কর্মের জায়গা ছোট হয়ে আসবে, কাজের জায়গা। আজকে আমার এখানে স্টুডিও রেকর্ডিং হচ্ছে, আগে হলে দেখতে 10 জন বাজাচ্ছে বাজনা, আজকে গিয়ে দেখবে 3 জন বাজাচ্ছে। এই যে জিনিসগুলো হচ্ছে, এবং আমরাও বাধ্য হচ্ছি এটা অ্যাকসেপ্ট করতে। কিন্তু এর সুবিধার দিক কোথায় আছে? টেকনোলজিক্যালি আমরা এগিয়ে যাওয়ার ফলে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যখন স্কোর করছি ছবির, তখন আকাশ পাতাল হয়ে গেছে ব্যাপারটা। এখন সুবিধাটা অনেক অনেক বেশি। তা সেরকম সবেরই ভালো খারাপ আছে। এবার কোনটা আমরা গ্রহণ করব, কোনটা বর্জন করব, এটা মানুষকে আস্তে আস্তে বেছে নিতে হবে, যে আমি কোনটা নেব না আর কোনটা নেব। এখন আবার আস্তে আস্তে, বিশেষ করে এই সলিল চৌধুরীর গান গাইতে গিয়ে আমি বম্বেতে 2টো প্রোগ্রাম গত মাসে করে এসেছি সলিল শতবর্ষের, এবং সেখানে শুরুই করেছি পথে এবার নামের সাথে। তাতে আধুনিক গণসঙ্গীত সম্মেলন সব করেছি। সারা হল আমাদের সঙ্গে পথে এবার নামের সাথে গাইছে, এটাও তো একটা পাওয়া। কাজে মানুষ একটা জিনিস বুঝতে পেরেছে, আমি বামপন্থী, দক্ষিণপন্থী, মধ্যপন্থীতে যাচ্ছি না। আমি সাংস্কৃতিক জায়গা থেকে একটা জায়গা বোঝার চেষ্টা করাচ্ছি, বা বোঝাবার চেষ্টা করছি যে সুসংস্কৃতি কুসংস্কৃতি বলে তো একটা ব্যাপার আছে। যে সংস্কৃতি আমাদের ষড়রিপুকে জাগ্রত করে খারাপ কাজ করায়, আমি সেই সংস্কৃতির পক্ষে না যে সংস্কৃতি আমাকে মানুষের কথা বলায়, সুস্থ প্রেমের কথা বলায়, ভালোবাসার কথা বলায়, সেটা আমাদের সংস্কৃতি। এটা তো বেছে নেওয়ার সময় আসছে, এবং এটা কিন্তু আস্তে আস্তে একটা পোলারাইজেশন হচ্ছে। মানুষ কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে, এটা আমি নিজে দেখছি বলে বলছি, উপলব্ধি করছি বলে বলছি। নইলে সলিলদার এই অনুষ্ঠানে এই ব্যাপক সাড়া পেতাম না। তা এটা আমরা ওই যে বললাম, আর কতদিন বাঁচবো জানি না, ওটা তো ছোট হয়ে আসছেই, কিন্তু কোথাও একটা আলোর রেখা কিন্তু দেখতে পাচ্ছি। এটা একটা ভালো। বাইবেল একটাই, কোরআন একটা, ধরায় সকল মতে একটাই পথ, সকল মতে একটাই পথ, তাই আমাদের জীবন ভরা 7 নদী মিশে সাগরের পরিচয়, সোনালি আলোয় রেখে যায় তীরে ওই কোথায় জীবনের একটাই শেষ, আমাদের একটাই দেশ, আমাদের একটাই দেশ, আমাদের একটাই দেশ। 1 ঘন্টায় আপনাকেই তো নিয়ে আসা যায় না আপনার 57 বছরের কর্মজীবন পেশাদারি ভাবে, সেটা
1 ঘন্টা সম্ভব না। তবু ছোট ছোট করে সবকটা জায়গায় এগিয়ে যাওয়া হলো। আর একটা জায়গা বাদ থাকছে, তাহলে আপনার তো এর মধ্যে একটা মুম্বাই অভিযান আছে, বম্বে অভিযান। সেখানে আপনি গুলজার সাহেবের সঙ্গে কাজ করেছেন, ইভেন আপনি প্রকাশ ঝায়ের ছবিতেও সুর করেছেন। যদি ওই পার্টটা একটুখানি মাননীয় দর্শকদের জন্য ওটা একটা খুব মজার ব্যাপার, ছোট করে বলি। সঞ্জিত ঘোষ আমার বন্ধু ছিল, সদ্য প্রয়াত হয়েছে। ও একটা পাপেট নাটক করেছিল আলিবাবা, তার মিউজিক আমি করেছিলাম। তারপরে ছোট ছোট একটা অ্যাডের ফিল্মের কাজ করলো, তার মিউজিক আমি করলাম। ও একটু পাগলা ছিল, ও সবসময় সবকিছু খুব বড় করে ভাবত। হঠাৎ ওর মনে হলো ও বম্বেতে আলিবাবা নিয়ে শো করতে গেছিল, সেটা ওখানে খুব অ্যাডভান্স ধরে চলছিল। ওর হঠাৎ ইচ্ছে হলো হিন্দিতে পাপেট সিরিয়াল করবে। ও তো সবসময় হি ওয়েন্ট ফর দ্য বেস্ট। তো কোনোভাবে এদিক ওদিক করে গুলজার ভাইয়ের সঙ্গে আলাপ হয়। গুলজারকে গিয়ে ও অ্যাপ্রোচ করে সোজাসুজি, এরম 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 আমার ইচ্ছে, আপনি যদি আমার সঙ্গে থাকেন। ও তখন ন্যাশনাল হোমিও ল্যাবের চিফ কেমিস্ট ছিল, চাকরিটা ছেড়ে চলে গেছে। বলে আমি সব ছেড়ে ছুড়ে দিয়েছি, আপনি যদি থাকেন। তা গুলজার ভাইও বাচ্চাদের নিয়ে কাজ করতে ভীষণ ভালোবাসে। তুমি এক কথায় রাজি হয়ে যান, কোনো পয়সার কথা হয় হয়ে ও বলেছিল আপনি আমার উপর ভরসা করতে পারেন। এইবারে তো গুলজার ভাইয়ের ফুল টিম, সমস্ত টপ, সবাই টপ। এবার কথায় কথায় হঠাৎ সঞ্জিত বলেছে আমার সঙ্গে আমার এক বন্ধু কাজ করে, আপনি একটু শুনবেন ওর। বলেছে হ্যাঁ হ্যাঁ। তা সঞ্জিত আমাকে এসে বললো যে এরকম আমি বলেছি, তা উনি তোর সঙ্গে দেখা করতে চেয়েছেন। প্রসঙ্গত বলি যে এই কাজটা করার কথা ছিল একজন বিখ্যাত মিউজিক ডিরেক্টরের। নাম বলে যাবে? না না, ওটা বলতে চাইছি না, খুব বিখ্যাত। তা আমি গেলাম, তখন তো ওই সেকেন্ড ক্লাসে নন এসি, তাতে উঠে গিয়ে ওনার সঙ্গে দেখা হওয়া। ওরা আলোচনা করছে, আমি বসে আছি, আমার সঙ্গে আলাপ হয়েছে। হাসি খুশি একজন মানুষ, সাদা জামা পরা, পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, একটা অদ্ভুত পার্সোনালিটি, মানে ওটা বোঝানো যাবে না। তা ওরা একটা আলোচনা করছিল যে টাইটেলটা কিরকম। তা উনি হঠাৎই আমাকে হঠাৎ যে আপনার দিমাগ में कुछ आ रहा है, আমিও পয়েন্ট ব্ল্যাঙ্ক হঠাৎ একটা আয়ারে বলে একটা চান্ট করে দিয়েছি। উনি অ্যাক্রস দ্য টেবিল উঠে এসে আমায় জড়িয়ে ধরে সঞ্জিতকে বলছেন কাম কাঁদ মিলায়া। পছন্দ হচ্ছে আমার বলতে গিয়ে এখনো চোখে জল চলে আসছে। এরপরে যেটা হলো, অসংখ্য গান, তারপর গুপি বাঘা সিরিজ এলো, আলিবাবা, আলাদিন। গুলজার ভাই লিখছেন আর আমি শুরু করে যাচ্ছি। তখন অফিসে বসে আছি, হঠাৎ একদিন ফোন, ও প্রান্তে প্রকাশ ঝা। আমি একটা ছবি বানাচ্ছি, শিল্পা থাকবে, দীপ্তি নামাল থাকবে, রজত কমর থাকবে, নারী মুক্তির ওপরে বিজয় টেন্ডুলকার স্ক্রিপ্ট করছেন, গুলজার ভাই গান লিখছেন, আপনি যদি মিউজিক করেন। আমি এটা তো আপনি গুলজার ভাই গেলাম, যে সেই কাজও হলো। আশা ভোসলে গান গেলেন 5টা। তা এইগুলো জীবনের খুব বড় পাওয়া। পাকাপাকি ভাবে মুম্বাইতে পাকাপাকি ভাবে থাকার অফার ওখানে অনেকগুলো ছিল। আর গুলজার ভাই তখন অসম্ভব ভাবে চাইছিলেন যে আমি থেকে যাই, কিন্তু আমি ওখানে থেকে গেলে এখানে ক্যালকাটা করে একটা উঠে যাবে। আর আমি বম্বের ওই পরিবেশের সঙ্গে না, আমি কাজের পরিবেশটা অসাধারণ, কিন্তু কাজের বাইরের পরিবেশটা আমার পছন্দের নয়, অনেকের পছন্দের, আমার ভালো লাগে না সেই অর্থে। আর জাস্ট এই ব্যান্ড কালচার, এখনকার ছেলে মেয়েরা তো ব্যান্ড কালচারে একটু ব্যান্ড আর কোয়ারের মধ্যে ছোট্ট করে যদি ডিফারেন্সটা বুঝি। একটা বেসিক ডিফারেন্স আছে। ব্যান্ড হলো ওখানকার যে পপ মিউজিক পাশ্চাত্যের, তার অনুকরণে তৈরি।
আর কোয়ার মিউজিক হলো ওখানকার ক্লাসিক্যাল মিউজিকের একদম একদম পরিষ্কার একটা ডিভিশন। এই যে দুটোর মধ্যে তফাৎ আছে। আর কোয়ারের ক্ষেত্রে যেটা অ্যাডেড, যেটা সলিলদা, বটুকদা মানে যতীন্দ্র মৈত্র, হেমঙ্গদা এনারা যেটা অ্যাড করে গেছিলেন, যে একটা আদর্শের জায়গা। ব্যান্ডের কিন্তু কোনো আদর্শগত জায়গা নেই। যেটা কোয়ার যে কটা তৈরি হয়েছিল সবাই হয়তো নেই, কিন্তু তাদের একটা আদর্শগত জায়গা আছে। কল্যাণ সেন বরার তো শুধুই সঙ্গীতজ্ঞ, সঙ্গীতের মানুষ তা তো বটেই, একজন নাগরিকও তো বটে। এই রাজ্যটার, এই দেশটার, এই রাজ্যটা আর দেশটা যেভাবে চলছে 2025-এ, তিনি খুশি? তুমি খুশি? আপনারা খুশি? আমার মনে হয় না কেউ খুশি। এভাবে চলতে পারে না, এভাবে চলবেও না। যাই হোক, সবকিছুরই ভালো খারাপ আছে। তার মধ্যে থেকে সত্যিটা উঠে আসবে, মানুষ আবার নিজের পায়ের উপর দাঁড়াবে, মুষ্টিবদ্ধ হাত আবার আমরা দেখতে পাবো। এই বিশ্বাস নিয়ে যতদিন বেঁচে থাকবো থাকবো। বিশ্বাস নিয়ে বেঁচে থাকি। আপনি খুব ভালো থাকুন। ক্যালকাটা কোয়ারের 47তম বর্ষের জন্য শুভেচ্ছা, আপনাকে অভিনন্দন। এগিয়ে চলুক, আপনি ভালো থাকবেন। আজকের মতো আপনাকে নমস্কার। আর আপনারা দেখতে থাকুন টলিউড ফোকাস কলকাতা সিনে স্বরূপ। এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন নিচে কমেন্ট করে। শুধু সিনে স্বরূপ কেন, জোড়ি নাম্বার 1 দেখবেন। এছাড়াও টলিউড ফোকাস কলকাতাতে প্রচুর ভালো ভালো ভিডিও আছে, সেগুলো দেখবেন, নিজেদের মতামত জানাবেন। এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। নমস্কার। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।